প্রেগন্যান্সির ৬ মাস চলছে মারিয়ার। খুব সাবধানতায় চলাফেরা করতে হয় ওর। রুম থেকে বেরই হয় না কতদিন যাবৎ। শুধু ডাক্তার দেখাতে বাইরে যায়। খুব খেয়াল রাখে সবাই ওর। মারিয়া খুব শঙ্কায় থাকে। এই নিয়ে ৩ বার প্রেগনেন্ট হলো, কিন্তু ২ বার মিসক্যারেজ হয়ে গেছে। এতে মারিয়া খুব ভেঙে পড়েছিল। কিন্তু মেহেদী মারিয়াকে সাহস জুগিয়েছে, শক্ত হতে শিখিয়েছে। কিন্তু নিজের এই সাহস মারিয়ার বেশিক্ষণ ধরে রাখতে পারে না। হারিয়ে যায় যখন দেখে নিজের আপন খালা ওর দিকে তাকিয়ে বলে, তোকে বাড়ির লক্ষ্মী করে এনেছিলাম, কিন্তু তুই তো দেখছি অলক্ষ্মী। একটা সন্তান বাঁচাতে পারছিস না, কেমন মা তুই? তোর মতো খামখেয়ালি মেয়েকে আমার ছেলের জীবনে এনেই ছেলেটার জীবন ধ্বংস করে দিয়েছি। মারিয়া তখন কিছুই বলতে পারে না। মাথা নিচু করে শুধু চোখের জল ফেলতে লাগে। আলিয়া বেগম তখন ওকে আরো অনেক বাজে কথা বলে চলে যায়। আর মারিয়া হাউমাউ করে কাঁদতে থাকে। বুকটা ফেটে যায় এমন কথা শুনে। কিন্তু নীরবে সহ্য করতে হয়। এক সময় এই খালা ওকে নিজের মেয়ের থেকেও বেশি ভালো বেসেছিল, আর আজ তিনি এমন করেন। দুই চোখে দেখতে পারে না। ও যেন তার জন্য অভিশাপ। কিন্তু একমাত্র এই মানুষটা পাল্টায়নি। এখনো ওর পাশে আছে ছায়া হয়ে, ঢাল হয়ে। সে আর কেউ না, মারিয়ার স্বামী মেহেদী। কিন্তু কতক্ষণ থাকবে তিনিও জানে না। মারিয়ার ভয় হয়। সবসময় মারিয়া ভয়ে ততস্থ হয়ে থাকে। লোকটা পাল্টে গেলে ও কি করে থাকবে এ সংসারে? আল্লাহ, আমার তুমি সব কেড়ে নাও, শুধু ওই মানুষটাকে পাল্টে দিও না। তিনি আমার একমাত্র আশা ভরসা। তিনি মুখ ফিরিয়ে নিলে আমার আর বাঁচতে পারবো না। দিন-রাত রুমে থেকে মারিয়া শুধু আল্লাহকে ডাকে। আল্লাহ, আমার এই সন্তানকে যেন আমি পৃথিবীর রূপ দেখাতে পারি। তার জন্য যদি হয় তুমি আমাকে কেড়ে নিও, তবু আমার সন্তানকে কেড়ে নিও না। উঁচু পেটে হাত বুলিয়ে কথাগুলো ভাবছিল মারিয়া। তখন দরজা খুলে ক্লান্ত শরীর নিয়ে ভেতরে আসে মেহেদী। মারিয়ার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। মারিয়াও হাসি বিনিময় করলো। মেহেদী পকেট থেকে মানিব্যাগ ও মোবাইল ড্রেসিং টেবিলের ওপর রেখে টাই শার্ট খুলে বাথরুমে চলে যায়। তার আগে মারিয়ার সাথে ২-১টা কথা বলেছে। বাবুর কথাটা জিজ্ঞেস করেছে। মারিয়াও বিছানা থেকে উত্তর দিয়েছে। আগে হলে মারিয়াও হেল্প করত, কিন্তু এখন আর তা করা যাবে না, করা নিষেধ আছে। বাইরে থেকে আসলে মারিয়ার কাছে আসা যাবে না, এতে বাবুর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মারিয়া এসব না মানলেও এখন মানতে হয়। শাশুড়ি মায়ের করা আদেশ। মেহেদী গোসল করে ভেজা চুল মুছতে মুছতে বেরিয়ে এলো। গায়ে শুধু ট্রাউজার। শ্যামবর্ণের এই লোকটার প্রতি আমি খুব আসক্ত। তার এই যে উন্মুক্ত শরীরে বিন্দু বিন্দু জল লেগে আছে। মারিয়া সেদিকে হাঁ করে তাকিয়ে আছে, সব ধ্যান-জ্ঞান ভুলে। মারিয়ার হুঁশ এলো কোমল স্পর্শে। মেহেদী মারিয়ার পেটের ওপর মুখ লাগিয়ে কথা বলছে তার অনাগত সন্তানের সাথে। মারিয়া ছলছল চোখে তার দিকে তাকিয়ে আছে। লোকটাকে এবার বাবা হওয়ার স্বাদ দিতে পারবো তো আমি? হে আল্লাহ, এই মানুষটার চাওয়াটা অপূর্ণ রেখো না। মারু, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? মেহেদী মারিয়ার দিকে অবাক হয়ে জিজ্ঞেস করলো। মারিয়া ফ্যাঁস ফ্যাঁস করে কেঁদে উঠে বলল, আমার খুব কান্না পাচ্ছে। কেন? আমি আপনার যোগ্য না। সামান্য বাবা ডাক্তার শোনাতে পারছি না। মেহেদী বিরক্তকর মুখ করে বলল, তোমাকে এসব বলতে মানা করেছি না? এই সময়ে কান্না, দুশ্চিন্তা করা বিপজ্জনক জানো তো। তাও কেন এসব ভেবে মন খারাপ করছো? আমি চাইলেও এসব ভুলে থাকতে পারি না। প্রতিটা মুহূর্তে আমার ভয় আতঙ্কে কাটে। কিচ্ছু হবে না, এত চিন্তা করো না। আপনি সবসময় আমার পাশে থাকবেন তো? মুখ ফিরিয়ে নিবেন না তো? মেহেদী আমার মাথাটা বুকে চেপে রাখলো। উত্তর দিল না। আমি তার বুকে পরেই কাঁদতে লাগলাম। উনি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর কি যেন ভাবছেন। মারিয়া কাঁদছে। মেহেদী হঠাৎ বলল, সন্তান হলো আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ যদি এই নিয়ামত আমার ভাগ্যে রাখে পাবো, না রাখলে নাই। তার জন্য তোমাকে ছাড়ার কোনো প্রশ্নই আসে না। বাজে চিন্তা করা অফ করো। মেহেদী মারিয়া শান্ত করে বলল, খেয়েছো? হুম। আচ্ছা, আমি খেয়ে আছি। মারিয়া মাথা দুলালো। মেহেদী নিচে নেমে এলো। আলিয়া বেগম খাবার টেবিলে বসেছিল। ছেলে আসতেই খাবার বেড়ে দিতে লাগলো। তুমি খেয়েছো মা? না, তোর আগে খাবো নাকি? আগে খেয়ে নিলেই তো পারো। অযথা বসে থাকো। আমি একাই নিয়ে খেতে পারি তো। তোকে না খাইয়ে আমি তো শান্তি পাই না খাওয়ার। আর কথা বাড়ালো না মেহেদী। মা ছেলে খাওয়া হলে মেহেদী চলে গেল। বোনের রুমে গেল পড়ছে। এত রাত অবধি পড়ছিস, পরীক্ষা নাকি? ছিটকে উঠল মাইশা। না মানে হ্যাঁ ভাইয়া। ও কিসের পরীক্ষা এখন? ও আসলে এখন না এসেই পড়েছে, তাই পড়ে রাখছি। ও, তাড়াতাড়ি শুয়ে পড়, সকালে উঠে পড়িস। আচ্ছা। মেহেদী বোনের মাথায় হাত বুলিয়ে চলে গেল। মাইশা বড় শ্বাস নিয়ে কাপা হাতে ফোন বের করলো। ভয়ে ওর কলিজা কাঁপছে। ছেলেটা এখনো ওর নাম্বারে কল করেই যাচ্ছে। ছেলেটিকে মাইশা চেনে না। ১ সপ্তাহ ধরে বিভিন্ন নম্বর থেকে কল করে ও বিরক্ত হচ্ছে। ও অনেকভাবে না করেছে, কিন্তু শুনছে না।
বাড়িতে জানিয়ে দেবে ভেবেছে, কিন্তু ছেলেটা তার আগেই বলেছে এমন কিছু করলে নাকি ভাষায় এসে সবাইকে বলবে মাইশার সাথে ছেলেটার সম্পর্ক ছিল, কিন্তু মাইশা তাকে ইগনোর করছে। আর এসব সত্যি তা বলার জন্য মাইশা ফেসবুক আইডি ব্যবহার করবে, যে আইডিতে 1 মাস যাবৎ ঢুকতেই পারে না। কেউ হ্যাক করেছিল, সেটাই হ্যাকার এই ছেলেটা। মিথিলা ফোন অফ করে বিছানায় শুয়ে পড়ল। মারিয়া খাবারের সামনে বসে আছে। ওর সামনে কয়েক ধরনের ফল নিয়ে বসে আছে আলিয়া বেগম। জোর করে খাওয়াচ্ছে। একটু বাদ দেওয়া যাবে না? মারিয়া খেতে পারছে না, বমি পাচ্ছে, কিন্তু বলতেও পারছে না। তাহলেই ধমক খাবে। তাই চুপচাপ খাচ্ছে কষ্ট করেই। হঠাৎ বমি আর চেপে রাখতে পারল না মারিয়া। বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। আর গল গল করে বমি করতে লাগলো। আলিয়া ছুটে এসে বলল, কি হইল তোর? বমি করছিস কেন? অস্থির কণ্ঠে। মারিয়া কথা বলার মতো অবস্থাতেও নাই। ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়ে দিল। আলিয়া হাত মাথা ম্যাসেজ করে। তারপর মাইশাকে ডেকে রান্নাঘরে চলে গেল আবার কি যেন রান্না করতে। মাইশা ব্যস্ত হয়ে ভাবির কাছে চলে এলো। ভাবি, এখন কেমন লাগছে? ভালো। হঠাৎ বমি হলো কেন? তুমি তো এখন বমি করো না। বেশি খাওয়ার জন্য? তুমি কি বলো তো? আম্মুকে মানা করবে না? কষ্ট করে খেলে আবার এখন বমি। মারিয়া চুপ করে উঠে বসলো। মাইশা কথা বলেই যাচ্ছে। মারিয়া শান্ত চোখে তাকিয়ে আছে ওর দিকে। ভারী মিষ্টি দেখতে মেয়েটা। তাকালেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে। শান্তশিষ্ট নরম মনে। এখনকার দিনে এমন নরম মনের মেয়ে পাওয়া দুষ্কর। খালা শ্যামলা মেহেদি সেটাই পেয়েছে, কিন্তু মাইশা ধবধবে ফর্সা, গোলগাল চেহারা, চিকন ঠোঁট, ঘন পাপড়ি, বড় বড় চোখ। আমাদের জীবনের বোধহয় সুখই নাই। এজন্য তো সব শেষ হয়ে গেল। এত আল্লাহকে ডাকছিল সবাই, তবুও শেষ রক্ষা করা গেল না। গভীর রাতে মারিয়া বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। পাশে মেহেদি ঘুমিয়ে আছেন। মারিয়া তাকে ডাকতে গিয়েও ডাকল না। এইমাত্র লোকটা ঘুমিয়েছে। অর্ধেক রাত মারিয়ার হাঁটু টিপে দিয়েছে। ব্যথা হয়ে থাকে পা, হাঁটু মারিয়াও সহ্য করতে পারে না। মারিয়া সাবধানতার সাথে পা ফেলে আস্তে আস্তে এগিয়ে যায় বাথরুমে। আর বিপত্তি বাজে তখনই, বের হওয়ার সময় ঠাস করে পড়ে যায়। অসহ্য ব্যথায় কুঁকড়ে ওঠে আর চিৎকার করে ওঠে। মেহেদি কারো আর্তনাদে ধরফরিয়ে উঠে বসল। বিছানায় মারিয়াকে না দেখে ওর বুক কেঁপে ওঠে। অজানা ভয়ে দৌড়ে বাথরুমে গিয়েও স্তব্ধ হয়ে যায়। রক্তে ভেসে যাচ্ছে ফ্লোর। আর মারিয়া পেট চেপে ধরে কাঁদছে। কষ্টের মুখ নীল হয়ে উঠেছে। দিশেহারা হয়ে পড়ে মেহেদি। মা বলে চেঁচিয়ে উঠল সাথে সাথে। মাইশা ঘুমের মধ্যে ভাইয়ার চিৎকার শুনে দৌড়ে উঠে চলে আসে। এদিকে মারিয়ার শ্বশুর শাশুড়িও দৌড়ে আসে। মারিয়ার এই অবস্থা দেখে উনি থমকে যায়। তিনি বউয়ের চিন্তা না করে বলে উঠল, হায় আল্লাহ, এ কি সর্বনাশ হলো! বাচ্চাটার এবারও গেল। অলক্ষ্যে আবার সন্তান মারল। মাইশা মায়ের আহাজারি শুনে রেগে তাকে এক ধমক দিয়ে মেহেদিকে বলল, ভাইয়া, তাড়াতাড়ি ভাবিকে ডাক্তারের কাছে নিয়ে চল। ভাবির অবস্থা কি হচ্ছে দেখছিস? দেরি করলে কিন্তু বড় কোনো ক্ষতি হয়ে যাবে। মেহেদির টনক নড়ে। মারিয়ার পাশ কোলে তুলে নেয়। 6 মাসের অন্তঃসত্ত্বা, তাই ভারীটা ভালোই মেহেদি, তবুও কষ্ট করে বেরিয়ে আসে। মাইশা ড্রাইভারকে গাড়ি বের করতে বলে। তারপর সবাই হসপিটালে এসে ভিড় জমায়। মারিয়াকে সাথে সাথে ওটিতে নিতে হবে, কিন্তু মাঝরাতে ডাক্তার নাই হসপিটালে। একজন ছিল শুধু, তিনি মারিয়াকে দেখতে লাগে। তারপর তিনি আরও ডাক্তার ফোন করে আনেন। করিডরে সবাই চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। মাইশার মা এখনো সেই আহাজারি করে যাচ্ছে। মেহেদি শুধু পায়চারি করছে। বউ সন্তানের জন্য চিন্তায় বিভোর সে। মাইশা নিজের মাকে বকে থামাচ্ছে। ডাক্তার বেরিয়ে হঠাৎ বলে, ও নেগেটিভ, রক্ত লাগবে, তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করেন আপনারা। মেহেদি ছুটে এসে বলল, ডাক্তার, আমার স্ত্রীর সন্তান ঠিক আছে তো? দুজনের কন্ডিশন খুব খারাপ। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি তাদের বাঁচাতে, কিন্তু কি হবে তা জানি না। সব আল্লাহর হাতে। ডাক্তার চলে গেল। মেহেদি বেরিয়ে এলো হসপিটাল থেকে রক্তের খোঁজে, কিন্তু অনেক জায়গায় গিয়েও রক্তের ব্যবস্থা করতে পারল না। এদিকে হঠাৎ একটা নীল রঙের শার্ট পরিহিত ছেলে এসে দাঁড়ালো মাইশার কাছে। মাইশা মনে মনে প্রার্থনা করছিল, ভাবিও তার সন্তানের জন্য। তখন একটা অপরিচিত ছেলেকে নিজের পাশে থেকে হকচকিয়ে যায়। ছেলেটার দিকে তাকাতেই ছেলেটা বলে, আমি ডাক্তার রুদ্রা চৌধুরী। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। রক্ত আমি দেব। বলে রুদ্রা নামের ছেলেটা ওটির ভেতরে চলে যায়। মাইশা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। ছেলেটার কণ্ঠ কেন জানি ওর কাছে পরিচিত লাগলো। মেহেদি রক্ত না পেয়ে পাগলের মতো এসে খবর পায় রক্তের ব্যবস্থা হয়ে গেছে। রক্ত পাওয়া গেছে শুনে একটু নিশ্চিত হলো, কিন্তু বেশিক্ষণেই নিশ্চিত ভাব থাকলো না। একটু পরে ডাক্তার বেরিয়ে যা বলল তা শুনে সবাই থমকে গেল। আর সাথে সাথে চেঁচিয়ে উঠল মেহেদির মা, এইবারও বাচ্চাটারে খাইল ওই অলক্ষী। কত কইরা কইছিলাম একটু সাবধান হ।
না আমার কথা শুনলো না। ওই অপয়া মরতে পারল না, আমার নাতিটারে খাইল কেন? মেহেদি ধপ করে ফ্লোরে বসে পড়ে। মাইশা দৌড়ে এসে ভাইকে ধরে। মারিয়া চোখ মেলে নিজেকে হসপিটালে বেডে পায়। পেটের দিকে নজর দিতে দেখতে পায় আগের মতো স্বাভাবিক পেট। সাথে সাথে ওর বুক কেঁপে ওঠে। আমার বাচ্চা বলে চেঁচিয়ে ওঠে। নার্সরা দৌড়ে এসে দেখে মারিয়া পাগলের করছে। তারা শান্ত করার চেষ্টা করে। পারছে না, তাই ডাক্তার এসে ঘুমের ইঞ্জেকশন দেয়। পরদিন সকালে মারিয়ার বাবা মা, ভাই সবাই চলে আসে। মেয়েকে সান্ত্বনা দিতে থাকে, কিন্তু মারিয়াকে শান্ত কেউ করতে পারে না। মেয়েকে রিলিজ করে নিজের সাথে নিয়ে যায় মেহেদীকে বলে। মেহেদী নিঃশব্দে মাথা নাড়ায়। মাইশা বাসায় এসে সেই কণ্ঠের মানুষটাকে চিনতে পারে। এটা তো সেই আমাকে বিরক্ত করার লোকটা। মাইশা অবাক হয়ে ভাবছে, লোকটা ওকে এত বিরক্ত করছে যে ওকে তাকে সহ্য করতে পারতো না, কিন্তু এখন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ইচ্ছে করছে। কারণ লোকটা ঠিক সময় রক্ত না দিলে আজ ভাবি বাঁচতে পারতো না। দুটানা মন নিয়ে লোকটাকে কল করতে চাইল মাইশা। অদ্ভুত হলেও লোকটা 2 দিন ধরে কল করে না। হয়তো আমাদের মনের অবস্থা বুঝতে পেরেই এমন করেছে। বাড়ির এই অবস্থায় ভাইয়া খুব ভেঙে পড়েছে। একদিক আম্মু দিন-রাত ভাবিকে নিয়ে বাজে কথা বলে। আবার নতুন ভূত উঠেছে ভাইয়াকে আবার বিয়ে দেবে। ভাইয়া অফিসেও যায় না। দরজা আটকে বসে থাকে। নিজেকে স্বাভাবিক করে ৩য় দিন ভাবিকে নিয়ে এলো। মাইশা মারিয়াকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মায়ের কথায় সব আবার জাগ্রত হয়ে যায়। উঠতে বসতে মারিয়াকে খারাপ কথা শুনতে হয়। এদিকে সন্তান হারিয়ে মারিয়ার অবস্থা ভালো না। সবসময় নিজেকে দোষারোপ করে সন্তান হারানোর জন্য, আর নীরবে চোখের জল ফেলে। আর তার মধ্যে আবার শাশুড়ির এমন কটু কথা শুনে আরো ভেঙে পড়েছে ও। মেহেদী সারাদিন অফিসে থাকে, তাই সে জানতে পারে না মায়ের ওপর দিয়ে সারাদিন কী ঝড় বয়ে যায়। মেহেদীও সন্তান হারিয়ে মন মেজাজ ভালো নাই। সারাদিন অফিসের কাজে নিজেকে ব্যস্ত রাখে, নিজেকে কষ্ট থেকে দূরে রাখার চেষ্টায় আছে। বাড়িতে যে তার বউ আছে তার দিকে এখন তেমন নজর নাই তার। রাত করে বাসায় ফেরে, না খেয়ে ঘুমিয়ে পড়ে। এর অবশ্য কারণ আছে। আগে গেলে মায়ের এক পেশাল আবার বিয়ে কর। এই অলক্ষিতকে বাবা ডাক শোনাতে পারবে না। নিজের বোনের মেয়ে চিন্তা করে তো আমি আমার সন্তানকে কষ্ট ঠেলে দিতে পারি না। তোর জন্য আমি ভালো মেয়ে আনবো, যে তোর যোগ্য। তুই খালি রাজি হ বাপ। মায়ের এসব কথায় প্রচুর বিরক্ত হয় মেহেদী, মুখের ওপর কিছু বলতেও পারে না। নীরবে শুনে যায়। তাই অতিষ্ঠ হয়ে এখন বাসায়ও ফিরে লেট করে। আরেকজন যে রাত জেগে চোখের জলে বালিশ ভেজায়, যা তার জানাই হয় না। মাইশা চেয়েও কল করতে পারেনি রুদ্রার নম্বরে। একদিন রুদ্রার নাম্বার থেকেই কল আসে। কখনো একবার করে রিসিভ করেনি মাইশা। সব সময় ফেলে রেখেছে। যখন দেখেছে মেসেজে হুমকি দিয়েছে, তখন কল রিসিভ করেছে শুধু। আজ মাইশা কলের শব্দ পেয়ে রুদ্রার নাম্বার দেখে তাড়াতাড়ি রিসিভ করে। রুদ্রা অবাক হয়ে বলে, কি ব্যাপার, আজ মেঘ না চাইতেই জল? একবারে রিসিভ করলে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে ধন্যবাদ ওই দিন হেল্প করার জন্য। আপনি রক্ত না দিলে ভাবিও বাঁচত না। এবার রুদ্র এত ভালো বিহেভের কারণ বুঝতে পারল। শুকনো মুখে, তো আমি ধন্যবাদ নেব না মিসেস চশমিশ। মানে মানে হলো তো আমাকে ধন্যবাদ দিতে চাইলে সামনাসামনি এসে মিট করে দিন, আমি গ্রহণ করব। না হলে এইভাবে ধন্যবাদ আমার লাগবে না। আমি একজন মানুষ হিসেবে সাহায্য করেছি, দ্যাটস ইট। মাইশা কিছু ভেবে বলল, আচ্ছা বলুন কোথায় মিট করতে হবে? রুদ্র একটা রেস্টুরেন্টের নাম বলল, সাথে বলল, ওকে কাল বিকেলে থাকবেন ঠিক 5টায়। মাইশা আচ্ছা বলে কল কেটে দিল। মারিয়া বসেছিল। তখন ওর শাশুড়ি এসে বলল, আর কত জ্বালালি আমাদের বলতো? বাচ্চাটার সাথে তুইও মরতি, তাহলে তো আর ঝামেলা পোহাতে হতো না। আমার ছেলের ঘাট থেকে কবে নামবে অলক্ষী? তোর জন্য আমার ছেলে বিয়েও করতে রাজি হচ্ছে না। তুই কি বুঝতে পারছিস না? তোর জন্য আমার ছেলে, আমরা সবাই কতটা বিপদে আছি। তুই আমাদের ইচ্ছে কোনোদিন পূরণ করতে পারবি না। তাহলে কেন পড়ে আছিস? চলে কেন যাচ্ছিস না? আমার ছেলের ভালো দেখতে দিবি না, তাই না? আমি তো তোর খালা, খালার কষ্ট বুঝবি না? আমার সংসারে একটা বংশধর আনতে পারিসনি, তাও কোন মুখে পড়ে আছিস এই বাড়ি? নিজের বাড়ি থাকতে পারলি না পোড়ামুখী? চলে যা, তুই মুক্তি দে আমাদের। আমার মেহেদীকে আমি আবার বিয়ে দেব, লক্ষ্মীমন্ত মেয়ে দেখে। তারপর আমাদের ঘরে একটা সন্তান আসবে। তুই যা দিতে পারবি না, তা সে দিতে পারবে। চলে যা, আমার ছেলেটাকে শান্তি দে। হাত জোর করে বলে চলে গেল খালা। মারিয়া নিঃশব্দে কাঁদতে লাগলো। ওর এখন মনে হচ্ছে ওর চলে যাওয়ার উচিত। ও তো সত্যি বোঝা হয়ে পড়ে আছে। ওর জন্য মেহেদী বাবা হওয়ার স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে।
ওর উচিত সবাইকে মুক্ত করে চলে যাওয়া। রেস্টুরেন্টে সামনাসামনি বসে আছে মাইশা ও রুদ্র। তো মিস চশমিশ দেখা করতে চলে এলেন? মাইশা চশমা ঠিক করে বলল, রাতেই তো বললাম আসবো, তবুও ভেবেছিলাম আসবেন না। যার সাথে ফোনে কথা বলতে এত ইতস্ত বোধ করেন, তার সাথে দেখা করতে আসবেন বিলিভ করিনি। তাই শুধু ধন্যবাদ দিতে আসেন নাই, আমি জানি। আপনাকে ধন্যবাদ জানাতে আসি নাই, শুধু এটা ঠিক, আপনার থেকে কিছু কথা জানতে এসেছি। ওকে সব বলবো, তার আগে একটা প্রমিস করতে হবে আপনাকে, তাহলেই সব বলবো। কিসের প্রমিস? ওয়েট, এত ব্যস্ত হন কেন? দাঁড়ান, খাবারটা অর্ডার করে নেই। রুদ্র খাবার অর্ডার করে বলল, আমার ফোন সবসময় ধরতে হবে, এটাই আমার প্রমিস করতে হবে। আপনার জন্য আমাকে অনেক ঝামেলায় পড়তে হয়, যখন তখন কল করেন। ওকে, তাহলে ফ্রি টাইম বলে দিও, তখন না হয় কল করব। ওকে, এবার বলুন কি জানতে চান আমার কাছে? মাইশা চশমা ঠিক করে বলল, আপনি আমার নাম্বার কোথায় পেলেন? আপনি দিয়েছেন, স্বাভাবিকভাবেই বলল। মাইশা বিহ্বল হয়ে গেল। হোয়াট? মনে আছে একদিন সন্ধ্যায় আপনি প্রাইভেট থেকে বাসায় ফিরছিলেন, আপনি ভয়ে গুটিসুটি মেরে হেঁটে আসছিলেন, রাস্তার কোনো গাড়ি পাচ্ছিলেন না। হ্যাঁ, আপনি এসব জানলেন কি করে? অবাক হয়ে বলল মাইশা। রুদ্র বাঁকা হাসল, তারপর সব বলতে লাগলো। মাঝে ওয়েটার খাবার দিয়ে গেছে, সেই দিন একটা গাড়ি তোমাকে ফলো করছিল মনে আছে? তোমাকে সাহায্য করতে চাইছিল, কিন্তু তুমি গাড়িতে যাবে না বলেছিলে, আর মনে মনে নিশ্চিত ভয়ও পেয়েছিলে গাড়িওয়ালা লোকগুলো খারাপ নাকি ভেবে। আমি আমার ড্রাইভারকে নেমে তোমাকে নির্ভয়ে দিতে চাইছিলাম, তখন তুমি ফোন চাইছিলে। আমাকে ড্রাইভার কাকা যখন ফোনের কথা বলল, আমি আমার ফোন তাকে দিয়ে বলেছিলাম তোমাকে দিতে, তিনি তাই করেছিল। তুমি সেদিন বাড়িতে ফোন দিয়েছিলে নিজের নাম্বারে। আমি তোমাকে সেই সন্ধ্যায় তোমার ভীতু চাহনির মায়ায় পড়ে গিয়েছিলাম। তারপর অনেক ফলো করেছি তোমাকে। একদিন তোমার ফেসবুক অ্যাকাউন্ট পেলাম, আমি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম তোমায়, তুমি অ্যাকসেপ্ট করোনি। তাই আমি তোমার আইডি হ্যাক করে নিয়েছিলাম। ভালো লাগা থেকে আমার তোমার জন্য ভালোবাসা হয়ে গিয়েছিল, তাই তো নাম্বারটা আগেই সেভ করেছিলাম চশমিশ দিয়ে। সেটাতেই কল করে তোমাকে পেয়েছিলাম। তুমি নিজের নাম্বারে কেন কল করেছিলে আমি জানি না, কিন্তু এই কাজের জন্য তোমার নাম্বারটা আমার পাওয়া হয়েছিল। না পেলেও আমার জোগাড় করতে সময় লাগতো না। ওই দিন আম্মুকে আমার ফোন দিয়ে এসেছিলাম, কারণ আম্মুর ফোন নষ্ট হয়ে গিয়েছিল। হালকা একটু খেয়েই মাইশা চলে আসে। বাসায় আসতে ফোন বেজে উঠল। তাকিয়ে দেখল রুদ্রর কল, সাথে সাথে রিসিভ করলো। আজকে কথা বলে লোকটাকে মোটেও খারাপ লাগেনি মাইশার, যথেষ্ট ভদ্র ও ভালো মানুষ। এরপর থেকে মাইশা রুদ্রার সাথে ভালো করেই কথা বলে। আস্তে আস্তে ওর দিকে থেকেও রুদ্রার জন্য ভালোবাসা তৈরি হতে থাকে। একদিন রুদ্র ওকে প্রপোজ করে বসে। মাইশা অ্যাকসেপ্ট করে নেয়। ওদের প্রেম চলতে থাকে। মারিয়ার ব্যাগ গুছিয়ে নিচ্ছে আর চোখ দিয়ে ওর গলগল করে পানি পড়ছে। মেহেদীও এখন আর আগের মতো ওকে ভরসা দেয় না। কী জন্য পড়ে থাকবে ও এখানে? মেহেদীও হয়তো আর ওকে চায় না। তাহলে আর এখানে থাকার কি মানে আছে? সবাইকে মুক্ত করে দিয়ে চলে যাব। সবাই সুখে থাকুক। মেহেদী নতুন বিয়ে করুক। আর কারো ওপর বোঝা হয়ে আমি আর কারো ওপর থাকবো না। এদিকে মেহেদী আজ অফিসের কাজ শেষ করে আগেই ফিরে এসেছে। রুমে এসে দেখে মারিয়া ব্যাগ গুছিয়ে নিচ্ছে আর চোখ দিয়ে অধরে পানি পড়ছে। মেহেদী হঠাৎ ভাবলো, হঠাৎ এমন একটা শক পেয়ে তার ওপর অফিসের ঝামেলায় ওর মনটা খুব বিক্ষিপ্ত হয়েছিল, তাই ওর মারিয়ার দিকে নজর দেওয়া হয়নি। সন্তান হারিয়ে ও যতটা কষ্ট পেয়েছে তার থেকে হাজার গুণ বেশি কষ্ট এই মেয়েটা পেয়েছে। মেহেদী মারিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, ব্যাগ গোছানো হচ্ছে কেন? কোথায় যাচ্ছ? মারিয়া নিজেকে মেহেদীর থেকে ছাড়িয়ে চোখ মুছে বলে, আমি চলে যাচ্ছি সারা জীবনের জন্য। আপনাদের ঘাড়ে আর বোঝা হয়ে থাকতে চাই না। আমি সত্যি অপয়া, অলক্ষী। না হলে নিজের সন্তানকে কেন বাঁচাতে পারি না? আমি আপনার যোগ্য না। বাবা ডাক আমি কখনো হয়তো পূরণ করতে পারবো না। তাই চলে যাচ্ছি। খালার কথা মতো তার পছন্দের মেয়েকে বিয়ে করে সুখে থাকুন। ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েন, আমি সাইন করে দেব। মেহেদী রক্তলাল চোখে তাকিয়ে আছে মারিয়ার দিকে। এভাবে তাকিয়ে আছেন কেন? আপনাকে আমি কোনো ঝামেলায় ফেলবো না। আমাদের বাড়ির পরিস্থিতি আমি সামলে নিব। মেহেদী ঠাস করে মারিয়ার গালে চড় মেলে বসল। তোকে আমার ভালো দেখতে কেন বলেছে? তুই আমার জীবনের সিদ্ধান্ত নিবি? এই বাড়ি ছেড়ে এক পা বেরিয়ে দেখ, পা ভেঙে বসিয়ে রাখবো। আমি তোকে সন্তানের জন্য বিয়ে করিনি, যে সন্তান নাই বলে তোকে চলে যেতে হবে।
আমি তোকে ভালোবাসি তাই বিয়ে করেছি। জীবনেও যদি সন্তান না হয় আমি নিঃসন্তানই থাকব। আমার কপালে সন্তান থাকলে সে তোর গর্ভেই আসবে, না হলে নাই। একদিকে অফিসের ঝামেলায়, অন্যদিকে মায়ের পেঁচাল, এখন আবার তোর নতুন ভং, তাই না? আমি বেঁচে থাকতে তুই আমাকে ছেড়ে যেতে পারবি না। আমি মরে গেলে তুই চলে যাস, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি মেহেদী বেঁচে থাকতে তোকে চলে যেতে দিতে পারবো না, সরি। মেহেদী রেগে নিজের মায়ের রুমে গিয়ে বকাবকি করতে লাগলো। লাস্টে বলল, আমার বউকে যদি আপনি সহ্য করতে না পারেন তাহলে আমি ও এই বাসায় থাকতে পারবো না। বউ নিয়ে বেরিয়ে যাব। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, মারিয়াকে বাজে কথা আর দোষারোপ করা বন্ধ করুন, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। মেহেদীর মা ভয়ে চুপসে গেল। সেদিনের পর আর তিনি মারিয়ার সাথে ভালো মন্দ কথা বলে না। মারিয়াও তাকে এড়িয়েই চলে। এভাবে ৮টা বছর পেরিয়ে গেল। মাইশা আর রুদ্রার বিয়ে হয়েছে ৪ বছর। তাদের ২ বছরের একটা কিউট মেয়ে আছে, নাম রুষা। রুদ্রার রু, মাইশার সা, রুষা। ওদের সম্পর্ক ভালোই কাটছে, ভালোবাসায় ভরপুর। রুষা তার বাবা মায়ের সাথে নানু বাড়ি যাচ্ছে, সেখানে আজ বিরাট আয়োজন। এদিকে মারিয়া রান্নাঘরের কাজ শেষ করে ঘেমে টেমে রুমে এলো। রুমে মেহেদী গায়ে পারফিউম ব্যবহার করছে, গায়ে স্যুট বুট। বাইরে অতিথিদের সমাগম। মারিয়া বাথরুমে গিয়ে গোসল করে এলো। নীল কাতান শাড়ি পরল, সুন্দর করে হালকা সাজগোজ করতে আয়নার সামনে এলো। মেহেদী রেডি হয়ে নিচে চলে গেছে। তখন একটা ছোট তার বছরের বাচ্চা ছেলে এসে মারিয়ার হাঁটু চেপে ধরে বলল, আম্মা, আমার শার্ট নষ্ট করে দিয়েছে ওই সাকিব। মারিয়া নিচু হয়ে ছেলেটার শার্টের দিকে তাকিয়ে দেখে সাদা শার্টটা নষ্ট হয়ে গেছে। বিরক্ত হয়ে ছেলেকে একটু ভালো মারিয়া তারপর আরেকটা লাল শার্ট বের করে পরিয়ে দিল। তারপর মাথায় বার্থডে টুপি পরিয়ে বলল, মাহিন বাবা, যাও নিচে, দাদু না হলে আব্বুর কাছে যাও। আর দুষ্টামি করবে না। আজ না তোমার জন্মদিন, আজ সুন্দর করে সেজেগুজে থাকতে হবে। কত আত্মীয় স্বজন এসেছে, সবাই তখন কিন্তু মাহিনকে পচা বলবে। ওকে মাম্মা। বাচ্চা ছেলেটা দৌড়ে চলে গেল। মারিয়া নিজেকে পরিপাটি করতে ব্যস্ত হলো। সেই দিনের পর আর বাচ্চা নেওয়ার কথা ভাবে মারিয়া ও মেহেদী। ওরা নিজেদের সন্তান ছাড়া মেনে নিচ্ছিল। মারিয়াকে ও আর বেশি কটু কথা বলেনি ওর শাশুড়ি, কিন্তু মাঝে মাঝে পুরনো ক্ষত জাগ্রত হতো। আত্মীয় স্বজনের দ্বারা নানান কথাই বলতো, কিন্তু সবসময় মেহেদী ঢাল হয়ে থেকেছে মারিয়ায়। ৩ বছর পেরিয়ে যায়। হঠাৎ একদিন মারিয়া মাথা ঘুরে পড়ে যায় আর হসপিটালে নিয়ে জানতে পারে ও অন্তঃসত্ত্বা। মেহেদী ভয়ে আগেই মারিয়াকে অ্যাবর্শন করতে বলে, কারণ আগের বারের মারিয়া মরতে মরতে বেঁচেছে। বাচ্চা তো বাঁচেই না, উল্টা মারিয়ার জীবন সংকটে চলে যায়। তাই এমন কথা বলে বসে। কিন্তু মারিয়া তা না করে শেষবারের মতো মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে মরিয়া হয়ে ওঠে। আল্লাহর নামে বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করে আর সফল হয়। ওর কোল জুড়ে আসে একটা ফুটফুটে ছেলে সন্তান। সবাই সেদিন মাহিনের মুখে দেখে কান্না করে দেয়। আজ তার ৪ বছর পূর্ণ হয়ে ৫ পড়বে। সেই অনুষ্ঠানে বড় করে আয়োজন করা হয়েছে। সব আত্মীয় আসতেই কেক কাটা হয়। মেহেদী ও মারিয়া ছেলের সাথে একসাথে কেক কাটে। তাদের মুখে আনন্দের হাসি। দূর থেকে মাইশা ও রুদ্র তাদের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি দেয়। রুষা বাবার কোল থেকে নেমে দৌড়ে যায় ভাইয়ের কাছে। মাহিন কেক কেটে সবার আগে রুষাকেই খাইয়ে দেয়। সমাপ্ত।